গ্রীষ্মের আগেই দেশ জুড়ে বেড়েছে গরমের তীব্রতা। অস্বস্তিতে নগরবাসী, খেটে খাওয়া মানুষের প্রাণ ওষ্ঠাগত। গরমে অনেক অস্থির লাগে। এই এক খেপ দিলে মনে করেন 10টার এক খেপ দিলাম। মারাত্মক গরম, তাপমাত্রা অনেক বেশি, ছাতাতেও কোলাচ্ছে না। এই তাপমাত্রায় মানুষ হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। রোদের লাগে, গরমে লাগে, আই লেগেছি, জিরাছি। চলতি মাসে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। এপ্রিল মাসে কোনো কোনো জায়গায় 42 পর্যন্ত রেকর্ড আছে, মে মাসে কোনো কোনো জায়গায় 44 পর্যন্ত রেকর্ড আছে। এই যে রেকর্ডগুলো আছে এর কাছাকাছি তাপমাত্রা এবারও উঠতে পারে। পচা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ। গরমের সময় ভাইরাস জনিত কারণে কিছু ইয়ারাই, যেটা আমরা বলি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাঁপানি, এগুলোরও প্রকোপ একটু বেশি দেখা দেয়। এই জন্য যাতে ঠান্ডা না লাগে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মায়ার 13 বছরের সাজার বিষয়ে হাইকোর্টে নতুন করে শুনানির আদেশ বহাল। আপিল বিভাগে মায়ার রিভিউ আবেদন খারিজ। বন্দীদের অপরাধ প্রবণতা রোধ করে সংশোধনের দিকে নজর দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন। ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা। উত্তরে সভাপতি এ.কে.এম. রহমতুল্লাহ, সম্পাদক সাদেক খান, দক্ষিণে আবুল হাসনাত ও শাহে আলম মুরাদ। নিয়ম ভঙ্গকারী চালক ও মালিকদের শাস্তির বিধান রেখে চূড়ান্ত হচ্ছে আইনের খসড়া। থাকবে একটি পরিবারে গাড়ির সংখ্যার নির্দেশনাও। এবং চট্টগ্রামের খুলশীতে ফিলিং স্টেশনে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন গুরুতর দগ্ধ, নেওয়া হয়েছে হাসপাতালে। গ্রীষ্মের আগেই দেশ জুড়ে বেড়েছে গরমের তীব্রতা। গ্রামের তুলনায় এই তীব্রতা শহরে কিছুটা বেশি হওয়ায় এখনই বেশ অস্বস্তিতে নগরবাসী। নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বাড়ার কারণেই এমনটা ঘটছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ নিয়ে রিপোর্ট করেছেন রাশেদ লিমন, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। নাতিশীতোষ্ণ আবহাওয়া বদলে এসেছে উষ্ণতা আর দাবদাহ। প্রকৃতির এই পরিবর্তন সব প্রাণী ছড়িয়েছে অস্থিরতা আর অস্বস্তি, খোঁজ একটু শীতলতার। কয়েক দফা বৃষ্টির পরেও কমেনি গরমের তীব্রতা, সেই সাথে যোগ হয়েছে আর্দ্রতার উচ্চমাত্রা। আর দেশের নগরগুলো যেন পুড়ছে তাপে, মরুভূমির মতোই রাজপথে দেখা মিলছে মরীচিকার। এখানে যাদের বসবাস তাদের প্রাণ যেন ওষ্ঠাগত। জীবিকার প্রয়োজনে যারা রাস্তায়, তাদের একটু আশ্রয় আর আরাম খোঁজার চেষ্টা। গরমে অনেক অস্থির লাগে। এই এক খেপ দিলে মনে করেন 10টার এক খেপ দিলাম, হাত পা ভাঙ্গে চুরি হয়। অতিরিক্ত গরম, মানে আইসক্রিম তো, মানে আমি ডায়াবেটিসের রোগী, আইসক্রিম খাওয়া উচিত না, তারপর খেলাম। তার মানে বুঝেন কিরকম গরম। মারাত্মক গরম, তাপমাত্রা অনেক বেশি, ছাতাতেও কোলাচ্ছে না আর কি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক বছরের তুলনায় এবারে তাপমাত্রা বাড়ার হার স্বাভাবিকের চেয়ে বেশি। 2002 থেকে 6 সাল পর্যন্ত এপ্রিলে গড় তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও 10 বছর পর 2012 থেকে 15 সালে তা বেড়ে দাঁড়ায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। আর চলতি মাসের প্রথম 9 দিনেই পারদের ঊর্ধ্বগতি জানান দিচ্ছে গরমের তীব্রতার। নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটা, এটাকে আমরা বলি হলো এল নিনো। গত বছর সারা বিশ্বব্যাপী এল নিনোর একটা প্রভাব পেয়েছে এবং সেটা গত বছরই সর্বোচ্চ ছিল। আর এল নিনোর এখনো আছে, কিন্তু একটু সহনীয় মাত্রায় কমে আসছে। এপ্রিল মাসে কোনো কোনো জায়গায় 42 পর্যন্ত রেকর্ড আছে, মে মাসে কোনো কোনো জায়গায় 44 পর্যন্ত রেকর্ড আছে। এই যে রেকর্ডগুলো আছে এর কাছাকাছি তাপমাত্রা এবারও উঠতে পারে। পাশাপাশি অতিরিক্ত শিলাবৃষ্টি আর ঘন ঘন কালবৈশাখীর আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার 13 বছরের সাজার বিষয়ে নতুন করে হাইকোর্টের শুনানির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। শুনানি না করতে মায়ার করা রিভিউ আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়ে সকালে আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ।
মায়া ও দুদকের আইনজীবী জানিয়েছেন, মায়ার 13 বছরের সাজা বহাল থাকবে কিনা এ নিয়ে এখন হাইকোর্টের পুনঃশুনানির পর সিদ্ধান্ত জানা যাবে। আফজাল হোসেনের রিপোর্ট। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 2008 সালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে 13 বছরের কারাদণ্ড ও 5 কোটি টাকার জরিমানার রায় দিয়েছিল বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট মায়াকে খালাস দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দুদক। উভয় পক্ষের শুনানি শেষে 2010 সালে মায়ার খালাসের আদেশ বাতিল ঘোষণা করে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। ওই আদেশের পুনর্বিবেচনা চেয়ে আবারও আবেদন করেন মায়া। মায়ার করা পুনর্বিবেচনার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে রোববার খারিজ করে দেন আপিল বিভাগ। মহামান্য আপিল বিভাগ হাইকোর্টে যে আপিলটি পুনঃশুনানির জন্য পাঠিয়েছে সেই আদেশটি বহাল থাকবে। না, সেই বিষয়ে কোনো এখানে আদেশ দেয়নি। কাজে ওই যে আপিলটা পুনঃশুনানির জন্য পাঠিয়েছে সেই পুনঃশুনানি হবে। যেহেতু জামিনের ব্যাপারে আপিল বিভাগ 14/6/2015 অর্ডারে কিছু বলেনি, কাজে হাইকোর্ট ওনাকে যে জামিন দিয়েছিল উনি সেই জামিনে থাকবেন। এই আদেশের পর মায়ের আইনজীবী জানিয়েছেন, নিম্ন আদালতের 13 বছরের সাজা বহাল থাকবে কিনা এখন তা নির্ভর করছে হাইকোর্টের ওপর। সাজা থাকবে কি না থাকবে এটা পুনর্বিচার আছে এখানে হাইকোর্টে, সেই পুনর্বিচার হবে। তারপরে পুনর্বিচারে সাজা থাকবে না না থাকবে সেটা এখানে বিচার হবে। তার সাজা বহাল তো এই প্রশ্ন নাই। এদিকে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান মনে করেন, মায়ার রিভিউ খারিজের মধ্য দিয়ে নিম্ন আদালতের 13 বছরের সাজা এখনো বহাল রয়েছে। এখন তার খালাস না আসে, এখন নিম্ন আদালতে সাজা দিয়েছে ওটা আছে। হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন বলেছে যে আমরা খালাসের আদেশটি আমরা বাতিল করলাম, তবে হাইকোর্টকে এটা পুনঃশুনানির জন্য আপিলটি নির্দেশ প্রদান করল। তথ্য গোপন ও অবৈধভাবে 29 লাখ টাকার সম্পদের মালিক হয় 2007 সালের 13 জুন রাজধানীর সূত্রাপুর থানায় মায়ের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আপিল বিভাগের রায়ের বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। এটা কতটুকু সত্য মিথ্যা তাও তো বলতে পারি না, জাজমেন্টে কিছু তাও জানি না। আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, আইন যা বলবে আমি সেভাবেই কাজ করব। যে আইনজীবী আছে তার সাথে পরামর্শ সাপেক্ষে আমি আমার ব্যবস্থা জানব। রাত 11টার সময় আরো থাকছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সরকার দলীয় MP লিটনের বিরুদ্ধে চার্জশিট। এবং 5 দফা দাবিতে 7ম দিনের মতো খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট। দাবি না মানলে আগামীকাল সড়ক ও রেলপথ অবরোধ। বন্দিশালা নয়, সংশোধনাগার হিসেবে দেশের কারাগারগুলোকে গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কারাগারের ভেতরে বন্দীদের অপরাধ করার মানসিকতা থেকে বের করে আনতে হবে। কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন। নাজিবউদ্দিন রোডের বর্তমান কারাগার থেকে এ মাসের মধ্যেই বন্দীদের সরিয়ে নেওয়া হবে নতুন কারাগারে। ঢাকা মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে 194 একর জমিতে তৈরি নতুন এই কেন্দ্রীয় কারাগার। এই কারাগার চালু হওয়ায় 1788 সালে তৈরি পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগার চলে যাবে ইতিহাসের পাতায়। 8500-এরও বেশি বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন এই কারাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন এর বিভিন্ন অংশ। অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, সাজার মেয়াদ শেষে মুক্ত হয়ে অপরাধীরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি যে সরকার হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, সমাজেরও একটা দায়িত্ব রয়েছে যে সেই মানুষটা যে এই ধরনের অপরাধ করছে তাকে কিভাবে আরো অপরাধের হাত থেকে মানে অপরাধ করার এই যে প্রবণতা এর থেকে সরিয়ে আনা যায়, তাকে আরো সংশোধন করা যায় এবং সংশোধন করে তার জীবনটা যেন কর্মমুখী হয় সেই ব্যবস্থাটা নেওয়া। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় কারাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। একই সঙ্গে সারা দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। বলেন, একটি মহল না বুঝেই বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে। আজকাল তো বিদ্যুৎ উৎপাদন করতে গেলেই আবার এক দল নামে, আন্দোলনের নামে, পরিবেশ রক্ষার নামে। সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতেই নাকি দেবে না। কয়লার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বলে বলে অ্যাসিড বৃষ্টি হবে। অক্সফোর্ড থেকে শুরু করে সারা পৃথিবীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে,
তারপরে এ ধরনের কিছু উদ্ভট কথা বলে অযথা কতগুলি মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হলো, এটা হচ্ছে দুঃখজনক। প্রধানমন্ত্রী বলেন, দ্রুত দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে, আর এর জন্য দেশের মানুষ স্বস্তিতে আছে। যারা দেশের মানুষের স্বস্তি চায় না তারা বিদ্যুৎ উৎপাদনে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আর বৃষ্টির পানি সংরক্ষণের জন্য। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রায় 13 বছর পর ঢাকা মহানগরে নতুন কমিটি দিল আওয়ামী লীগ। সকালে আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। নতুন এই কমিটির মাধ্যমে দল আরো চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেছেন সৈয়দ আশরাফ। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। 2012 সালের 27 ডিসেম্বর সবশেষ দলীয় সম্মেলন হলেও দীর্ঘদিন ধরেই ঝুলেছিল আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি। প্রায় 3.5 বছরের প্রতীক্ষার অবসান নিয়ে তাই নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রোববার সকাল থেকেই সম্ভাব্য প্রার্থীদের কর্মী সমর্থকরা দলে দলে ভিড় করতে থাকেন ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে। সকাল 11টার দিকে আনুষ্ঠানিকভাবে ঢাকার নবগঠিত 2 কমিটির ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। উত্তর মহানগরের সভাপতি হয়েছেন আলহাজ AKM রহমতুল্লাহ MP, আর সাধারণ সম্পাদক হচ্ছেন জনাব সাদেক খান। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদ। তার এই ঘোষণার মাধ্যমে অবিভক্ত ঢাকার প্রায় 6.5 দশকের ইতিহাসকে পেছনে ফেলে নতুন এক অধ্যায়ের সূচনা করল উপমহাদেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। নতুন 2 কমিটির মাধ্যমে মহানগরের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করেন নেতারা। আন্দোলনে আগামী নির্বাচনে এই কমিটিগুলো অত্যন্ত দৃঢ় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। সেভাবেই এই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছে। দলের প্রত্যাশা পূরণে সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন কমিটির নেতারা। নির্বাচিত কমিটি জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে, এটাই হবে আজকে এই নতুন নির্বাচিত আমাদের কমিটির প্রত্যয় এবং শপথ। মহানগর এবং থানার যে সমস্ত পূর্ণাঙ্গ কমিটিগুলি হবে ওয়ার্ডের, সেগুলিতে পুরাতন এবং নতুনের সমন্বয়ের ভিতর দিয়েই যারা পরীক্ষিত, ত্যাগী এবং যারা সমাজে গ্রহণযোগ্য কর্মী বান্ধব, আগামী দিনে তাদেরকে নেতৃত্ব আনব। উত্তর দক্ষিণের ঘোষণা শেষে ঢাকার 49টি ওয়ার্ডেরও সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কাউন্সিলের পর বিএনপি নতুনভাবে উজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাকর্মীদের উদ্যম দলকে শক্তিশালী করার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে সফলতা বয়ে আনবে। সকালে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় আইনুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে গণমাধ্যমকে একথা বলেন তিনি। এ সময় ফখরুল আরো বলেন, দেশে গণতান্ত্রিক সরকার নেই বলেই স্থানীয় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। আজকে দেশ পুরোপুরিভাবে একটা অগণতান্ত্রিক সরকারের অধীনে চলে গেছে এবং যেটা নির্বাচিত সরকার নয়, এবং যে কারণে আজকে সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন যে সরকার দলীয় লোকেরা তারা দখল করে নিচ্ছে। বিগত কয়েক বছর ধরেই একটা সম্পূর্ণ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা রাজনীতি করছি। এই অবস্থার প্রেক্ষিতে আমাদের কাউন্সিল নিঃসন্দেহে আমাদের দলের নেতাকর্মীদেরকে পুনরুজ্জীবিত করেছে এবং দলকে সুসংগঠিত করবার জন্য কাজ করেছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই দলকে সুসংগঠিত করে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সাফল্য লাভ করব। গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে 22 জনকে সাক্ষী রাখা হয়েছে। পাশাপাশি এমপি লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করে মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করেন বিচারক মইনুল হাসান ইউসুফ। গত বছরের 2রা অক্টোবর এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। এ ঘটনায় পরদিন এমপি লিটনকে আসামি করে মামলা করে আহতের বাবা। 15 অক্টোবর আদালতে আত্মসমর্পণের পর 24 দিন কারাভোগ করেন তিনি। এরপর আদালত থেকে স্থায়ী জামিন নেন সমালোচিত এই সংসদ সদস্য। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। দুপুরে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ বিভাগের এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। যাদের ভিটা নাই তাদের জন্য আলাদা করে আশ্রয়ণ প্রকল্পের জায়গা করা হয়।
কিন্তু সেখানেও আপনার স্বার্থান্বেষী মহলের লোক যে ওদেরকে বলতে তোরা টাকা নিস না। এখন আমাদের এইসব স্বার্থান্বেষী মহলরা যদি মানুষকে, সাধারণ মানুষকে মানে আপনার কনফিউজ করে, এটা তো এই প্রজেক্টগুলো খুব নিবিড়ভাবে পরিবীক্ষণ করেন। আমিও যখন যদি নাও আসে আমি পড়ি যে কি কি হচ্ছে না হচ্ছে, এবং তাদের সাথে সবসময় সব যোগাযোগ রক্ষা করা হয়। এই বিদ্যুৎ তো আমরাই কিনি, সমস্ত বিদ্যুৎ আমরাই কিনি। তাসকিনের বোলিং অ্যাকশন আগের থেকে অনেক উন্নত হয়েছে, তাই বিসিবি চাইলে তাকে দ্রুত বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে পাঠাতে পারে, এমনটাই জানিয়েছেন বিসিবির পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুব আলী জ্যাকি। অন্যদিকে গেল কয়েকদিনের অনুশীলনে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। তবে তরুণ এই স্পিড স্টার চাইছেন প্রিমিয়ার লিগ খেলেই আইসিসির অনুমোদিত বোলিং ল্যাবে পরীক্ষা দিতে। থেকে যখন ডেলিভারি পর্যন্ত ইজ এ 180, সো আপনি যদি এটা হাফ ধরেন, দিস ইজ 90। সো এখানে যেহেতু ওদের রিপোর্ট আসছে শোল্ডার হাইট থেকে ডেলিভারি পর্যন্ত তারা মেজার করে ব্যাপারটা। সো এখানে বলছে যে এখানেই তার সমস্যা, এখানেই তারা অ্যাঙ্গেল পাইছে, এখানেই সাসপেকশনটা পাইছে। আপনাকে 100% এশিওর করতে পারি যে উইদিন শর্ট টাইম আমরা পরীক্ষায় চলে যাব, বেশি দিন আমাদের সময় লাগবে না। অলরেডি 3টা সেশন কাজ করা হয়ে গিয়েছে, আর যেহেতু বোলিং একটু পরীক্ষার সময় সমস্যা পাওয়া গিয়েছিল, তো ওইটা নিয়েই কাজ করতেছি যাতে শর্ট টাইমে আবার ফিরে আসতে পারি। সবার কাছে অনেক ধন্যবাদ, সবাই এত সাপোর্ট করার জন্য আর খারাপ সময়ে পাশে থাকার জন্য। ইনশাল্লাহ সবার মুখে আবার বোলিং দ্বারাই হাসি ফোটাবো ইনশাল্লাহ। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি 3রা মে। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করেন। রায় পুনর্বিবেচনার রিভিউ আবেদনের জন্য সময় চাইলে তা মঞ্জুর করেন আপিল বিভাগ। এরপর কোনো অজুহাতেই আর সময় আবেদন মঞ্জুর করা হবে না বলে জানান আদালত। এর আগে গেল রোববার জামায়াতের এই নেতার রিভিউ শুনানির জন্য আসামি পক্ষের আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা পিছিয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করে দেন। যুদ্ধাপরাধের দায়ে গত 6 জানুয়ারি ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ। পরে রায় পুনর্বিবেচনার জন্য গত 29 মার্চ আবেদন করেন আসামি পক্ষ। মুক্তিযুদ্ধের সময় পাবনায় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণের দায়ে জামায়াতের এই নেতাকে 2014 সালের 29 অক্টোবর ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আইন অমান্যকারী গাড়ি চালক ও মালিকদের শাস্তির বিধান রেখে চূড়ান্ত হচ্ছে সড়ক পরিবহন আইন 2016 এর খসড়া। নতুন আইনে একটি পরিবারে কটি গাড়ি থাকবে, যানবাহন রেজিস্ট্রেশন, মালিকানা, গাড়ির ফিটনেস ও কাগজপত্র হালনাগাদ সহজীকরণ বিষয়টিও গুরুত্ব পাবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন মানুষ শিগগিরই এই আইনের সুফল পাবেন। সময়ের সাথে পাল্লা দিয়ে সড়কে বাড়ছে যানবাহন, বাড়ছে গতি, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যাও। বুয়েটের হিসেব মতে বছরে অন্তত 5,000 সড়ক দুর্ঘটনা ঘটছে, আহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও 10,000-এর কম নয়। সরকারি হিসেবে তা অনেক কম। সংস্থাগুলোর হিসেব যাই হোক, সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে এটাই সত্য, যার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অন্যতম বাধা বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই এই ক্ষয়ক্ষতি কমাতে শাস্তির বিধান বাড়িয়ে 1983 সালের মোটরযান অধ্যাদেশ সংশোধন করে উদ্যোগ নেওয়া হয়েছে সড়ক পরিবহন আইন 2016। মালিক, শ্রমিক এবং সাধারণ মানুষ সকলের জন্য আইনটি, তবে মালিক শ্রমিকদের দিকটাও আমাদের এখানে বিবেচনায় নিয়ে আসতে হবে। এই আইনের ফলে সড়কে মৃত্যুর হার কমে আসবে বলে আশা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিনিধি। ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট শহরে এবং সদর হাসপাতালগুলোতে রোগীরা যেসব কারণে ভর্তি হন, সেখানে প্রথম 3টির মধ্যে একটি কারণ সড়ক দুর্ঘটনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে সড়কে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মৃত্যুর হার কমিয়ে আনা আইনের অন্যতম উদ্দেশ্য বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আইন প্রণয়ন করতে হবে, আইনকে মানাতে হবে। অধ্যাদেশের যে শাস্তির বিধান, আইনেও সে শাস্তির বিধান, তাহলে আইন করার দরকার কোনো দরকার নেই। অ্যাক্সিডেন্ট কমলো না, রাস্তায় নৈরাজ্য কমলো না, পরিবহনে বিশৃঙ্খলা, রাস্তায় বিশৃঙ্খলা, তাহলে আমি আইন করব কেন? পাশাপাশি পথচারী পারাপারে ফুট ওভারপাস ব্যবহার, নির্ধারিত গতিসীমায় চলাচল না করা, শব্দ দূষণ ও যত্রতত্র পার্কিং করার বিষয়েও কড়াকড়ি আরোপ করা হবে বলে একমত হন আলোচকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের খুলশীতে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে পার্শ্ববর্তী হলি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 2টার দিকে একটি প্রাইভেট কার খুলশী ফিলিং স্টেশনে গ্যাস নিতে অপেক্ষা করছিল। গ্যাস সরবরাহের নজলটি গাড়িতে সংযুক্ত করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এ ঘটনায় স্টেশনের 2টি সাসপেনশন উড়ে যায়, এমনকি সিলিন্ডারের আঘাতে 2টি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গ্যাস নিতে অপেক্ষায় থাকা আরও একটি গাড়িও দুমড়ে মুচড়ে যায়। আমি দেখো একটু চেক করে লাগাই, কারণ এগুলো গ্যাসের ব্যাপার তো, যে কোনো সময় কোনো দুর্ঘটনা হইতে পারে। ওদেরকে বলতেই না বলতে জিনিসটা ব্লাস্ট হয়েছে, ওই সিলিন্ডারটা ওই দিক দিয়ে চলে গেছে। গ্যাসের প্রেসার বোধহয় বেশি দিছে, এই জন্য ওদের গ্যাসটা টাঙ্গিতে পুড়ে উঠছে। একজন দুজন দুই পাশে চলে গেছে। অতি পুরাতন যদি গ্যাস সিলিন্ডার বা ত্রুটিযুক্ত সিলিন্ডার থাকে এতে এ ধরনের ক্ষেত্রে হইতে পারে। আমার মনে হয় গাড়ির যে অবস্থা দেখা যাচ্ছে, গাড়ি একদম পুরো ডিস্ট্রয় হয়ে গেছে গাড়িটা। রাত 11টার সময় আরো থাকছে প্রিমিয়ার লিগ ক্রিকেটে তামিম, সাকিব, তাসকিনদের নিয়ে দারুণ দল গড়েছে আবাহনী। মাশরাফি খেলবেন কলাবাগানে, মুশফিক গেলেন মোহামেডানে। বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে টানা 7ম দিনের মতো ধর্মঘট পালন করছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে সকালে মিলের সামনে থালা হাতে মিছিল বের করা হয়। এতে অংশ নেন সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন পাটকলের কয়েক হাজার শ্রমিক। পরে বিএডিসি সড়কে একত্রিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। আজকের মধ্যে দাবি আদায় না হলে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পুনরায় লাগাতার রেলপথ ও সড়ক অবরোধের ঘোষণা দেন শ্রমিকরা। কেরালার পুতিঙ্গাল মন্দির পরিদর্শন করে নিহতদের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আহতদের পরিবারকেও 50,000 রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। মন্দির পরিদর্শনের পর হাসপাতালে আহতদের দেখতে যান মোদী। এ সময় তার সাথে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। মন্দির কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে অগ্নিকাণ্ডের পর এখনও চলছে উদ্ধার তৎপরতা। একটি বিমান, 2টি হেলিকপ্টার ও নৌবাহিনীর 3টি জাহাজ এই উদ্ধার কাজে যোগ দিয়েছে। রাজধানীর একটি হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের বিভিন্ন ক্যাটাগরির প্লেয়ার্স ড্রাফট প্রক্রিয়া। 7 আইকন সহ 9 ক্যাটাগরিতে 188 জন ক্রিকেটারের মধ্য থেকে দলগুলো বেছে নিয়েছে তাদের কাঙ্ক্ষিত ক্রিকেটারকে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরে অংশ নিচ্ছে 12টি দল। লটারির মাধ্যমে প্লেয়ার বাই চয়েসে একে একে 7টি রাউন্ডের মাধ্যমে ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ করা হয়। আইপিএলে খেললেও ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব আবাহনীতে এবং মুস্তাফিজ খেলবেন মোহামেডানের হয়ে। সাকিব ছাড়াও আইকন ক্রিকেটারদের মধ্যে মাশরাফি কলাবাগান ক্রীড়াচক্রে, মুশফিক মোহামেডানে, তামিম আবাহনীতে, মাহমুদুল্লাহ রিয়াদ শেখ জামালে, সাব্বির রহমান প্রাইম ব্যাংকে এবং ইমরুল কায়েস খেলবেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। এছাড়া লটারির মাধ্যমে পেসার তাসকিন আহমেদ পেয়েছেন সাকিব তামিমের দল আবাহনী। এনামুল হক বিজয় গাজী গ্রুপ, রুবেল প্রাইম ব্যাংক, নাসির হোসেন ও পেসার আলামিন প্রাইম দোলেশ্বর, সৌম্য সরকার আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুন খেলবেন লিজেন্ড অফ রূপগঞ্জে, আর শাহরিয়ার নাফিস খেলবেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। Sporting Club. Now I'll call upon রাত 11টার সময় পড়ছে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্রীষ্মের আগেই দেশ জুড়ে বেড়েছে গরমের তীব্রতা। নগরবাসীর মধ্যে অস্বস্তি। ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে। তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মায়ার 13 বছরের সাজার বিষয়ে হাইকোর্টে নতুন করে শুনানির আদেশ বহাল। আপিল বিভাগে মায়ার রিভিউ আবেদন খারিজ। বন্দীদের অপরাধ প্রবণতা রোধ করে সংশোধনের দিকে নজর দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জের নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা। উত্তরে সভাপতি AKM রহমতুল্লাহ, সম্পাদক সাদেক খান, দক্ষিণে আবুল হাসনাত ও শাহে আলম মুরাদ। এবং নিয়ম ভঙ্গকারী চালক ও মালিকদের শাস্তির বিধান রেখে চূড়ান্ত হচ্ছে আইনের খসড়া। থাকবে একটি পরিবারে গাড়ির সংখ্যার নির্দেশনাও। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।